স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারে পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করি। আমরা ইতিমধ্যেই প্রতিটি সেমিস্টারের সিলেবাস কিছু টপিক আমরা আলোচনা করেছি। আজকে যে বিষয় এবং টপিকটি আলোচনা করব তা ফোর্থ সেমিস্টারের মেজর 8 যে পেপারটি রয়েছে, অষ্টম পেপারটি যে রয়েছে, তারই একটি অন্তর্গত একটি কবিতা, আত্মস্মৃতিমূলক চতুর্দশপদী কবিতা বঙ্গভাষা। এই কবিতাটির শব্দার্থ, তাৎপর্য লাইন ধরে ধরে আজকে ব্যাখ্যা করব। তবে কবিতাটি ব্যাখ্যা করার পূর্বে আমাদের মাইকেল মধুসূদন সম্পর্কে কয়েকটি কথা এবং জীবন সম্পর্কে, যা কবিতার প্রেক্ষাপটের সঙ্গে জড়িত, সে বিষয়গুলো জানা উচিত। মাইকেল মধুসূদন দত্ত শৈশব অবস্থা থেকেই তার ইংরেজি ভাষার প্রতি একটি আনুগত্য বোধ ছিল। অর্থাৎ শৈশব থেকেই তার একান্ত বাসনা ছিল ইংরেজি কবি হবেন। ইংরেজি ভাষায় তার সুনাম, খ্যাতি, যশ দেশ থেকে বা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে পৌঁছে যাবে। তার এই আশা আকাঙ্ক্ষা শৈশব অবস্থা থেকেই তার ব্যাপ্ত ছিল। তার জীবনে প্রধান এবং গুরুত্বপূর্ণ কবি ছিল লর্ড বায়রন। এছাড়াও শেলি, কিটস প্রভৃতি কবির সঙ্গেও তার একটা আন্তরিকতার সম্পর্ক ছিল। মনে প্রাণে তিনিও চাইতেন এই বিদেশি কবিদের মতো তারও খ্যাতি, যশ, প্রতিভা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে যাক। তাই সে ইংরেজি কবি হওয়ার জন্য মাদ্রাজে পাড়ি দিয়েছিলেন, ফ্রান্সে পাড়ি দিয়েছিলেন বিদেশি ভাষায় কবিত্ব অর্জন করার জন্য। কিন্তু অবশেষে বিদেশে গিয়েও বিদেশি ভাষার আয়ত্ত করে কবিতা লিখেও সুনাম, খ্যাতি, যশ অর্জন করতে পারেনি। পরিশেষে আবার বঙ্গভূমিতে ফিরে এসে বাংলায় খ্যাতি, যশ, প্রতিভা অর্জন করেছেন। সেই যে আত্মসমালোচনা, আত্মখ্যাদোক্তি, যা চেয়ে না পাওয়ার যে খেদ, তারই আমরা খেদোক্তিমূলক কবিতা আমরা পাবো, আত্মস্মৃতিমূলক একটি কবিতা পাবো বঙ্গভাষার মধ্য দিয়ে। এই বঙ্গভাষা কবিতাটির মূল গ্রন্থ, অর্থাৎ এটা একটা সনেট ধর্মী কবিতা। আমরা জানি, প্রত্যেকেই জানি, সনেট হচ্ছে ইতালীয় কবি পেত্রাক সৃষ্টি করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত এই সনেট বা চতুর্দশপদী কবিতাগুলি রচনা করেছিলেন। শুধু সনেট নয়, মাইকেল বাংলা সাহিত্যের দরবারে নব নব দিগন্তের দিশারি কবি। তিনি কখনো মহাকাব্য রচনা করেছেন, কখনো পত্রকাব্য রচনা করেছেন, কখনো অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেছেন, কখনো সনেট জাতীয় কবিতা রচনা করেছেন, আবার নাটক রচনা করেছেন। কবি প্রতিভাও তার খ্যাতি অসামান্য। প্রহসন ধর্মী রচনা করেছেন। এক কথায় আমরা বলতে পারি মাইকেল নবদিগন্তের দিশারি কবি। সাহিত্যের নব নব দিক উন্মোচন করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এই চতুর্দশপদী কবিতাগুলি বা সনেট সম্পর্কে আমাদের দু এক কথা জানা প্রয়োজন, যে সনেট কি বা চতুর্দশপদী
কবিতাবলীটা আসলে কি। এই ধরনের কবিতায় 14টি লাইন থাকে এবং প্রত্যেকটি লাইনে 14টি করে অক্ষর থাকে এবং প্রথম এই 14টি লাইনের মধ্যে প্রথম 8 লাইনকে আমরা অষ্টক বলি এবং পরবর্তী 6 লাইনকে আমরা শতক বলি। এই অষ্টকের মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত তার যে চতুর্দশপদী কবিতাবলীর যে প্রসঙ্গ বা বিবরণ সেটাকে প্রেজেন্টেশন করেছেন বা উল্লেখ করেছেন এবং পরবর্তী শতক অর্থাৎ 6 লাইনের মধ্য দিয়ে তার যে খেদোক্তির পরিণামকে প্রকাশ করেছেন। তাহলে চলো আমরা এবারে বঙ্গভাষা কবিতাটির শব্দার্থ তাৎপর্য ধরে ধরে আলোচনা করছি। বঙ্গভাষা, মাইকেল মধুসূদন দত্ত। তোমরা ভালো করে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ শুনে বুঝে নেবে। প্রথমে বলেছে, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। হে বঙ্গ অর্থাৎ সম্বোধন সূচক শব্দ আমরা প্রথমেই পেয়েছি। হে বঙ্গ, বঙ্গ বলতে এখানে বাংলাদেশ অথবা বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। বলছে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, অর্থাৎ এই বঙ্গদেশে এই বাংলাদেশে অপূর্ব রত্ন রয়েছে। এই রত্ন বলতে কিন্তু সোনা মুক্তা মণিমাণিক্য নয়, এই রত্ন বলতে শিল্প সাহিত্য সংস্কৃতি আর্ট, যা বাংলার বঙ্গভাষার বঙ্গভূমির প্রধান রত্ন। তাই বলছে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, অর্থাৎ এই বঙ্গদেশে নানা মানে প্রাচুর্য, বিবিধ মানে প্রচুর রত্ন রয়েছে, তা সবে অবোধ আমি অবহেলা করি। কবি এখানে বলছেন যে আমি অবোধ, আমি নির্বোধ, আমি বুঝতে পারিনি, তাই এই সমস্ত কিছু রত্নকে অবহেলা করে উপেক্ষা করে আমি কি করেছি, অবহেলা করেছি। তাই বলছে তা সবে অবোধ আমি। এই অবোধ বলতে মাইকেল কবি নিজেকে বলেছেন। অবহেলা করি অর্থাৎ কবি মাইকেল নিজে অবহেলা করেছেন বাংলার রত্নকে, রতনকে, বাংলার শিক্ষা সংস্কৃতি ভাষা কালচার সমস্ত কিছুকে অবহেলা করেছেন বলেই কবি নিজেকেই বলেছেন অবোধ। পরের লাইন দেখো কি বলছে, পরধনে পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ। পরধন অর্থাৎ পরের ধন, লোভে মত্ত মানে লোভে মত্ত হয়ে করিনু ভ্রমণ, অর্থাৎ পরের ধনের প্রতি লোভে মত্ত হয়ে আমি বিদেশে ভ্রমণ করেছি। এখানে পরের ধন বলতে বিদেশের অর্থ নয়, বিদেশি ভাষার প্রতি আনুগত্য প্রদর্শন। আমরা প্রথমেই বলেছিলাম যে মাইকেল বিদেশি ভাষা তথা ইংরেজি ভাষার প্রতি এতটাই আনুগত্য প্রদর্শন করেছিল যে বাংলা ভাষা শিক্ষা সংস্কৃতিকে অবহেলা করে বিদেশে পাড়ি দিয়েছিলেন। তাই বলেছে পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, অর্থাৎ বিদেশে ভ্রমণ করেছিল, মাদ্রাজে ভ্রমণ করেছিল মাইকেল মধুসূদন দত্ত। পরের লাইন বলেছে পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচুরি। পরদেশে ভিক্ষাবৃত্তি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বিদেশে গিয়ে তিনি কিন্তু অত্যন্ত দুঃখ দারিদ্রতা কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করেছে। তাই বলছে পরদেশে ভিক্ষাবৃত্তি অর্থাৎ সেখানে ভিক্ষার ঝুলি নিয়ে নয়, মানে পরদেশে অর্থাৎ মাদ্রাজে গিয়ে কবির জীবন যে কতটা দুর্বিষহ হয়ে উঠেছিল সে কথাই এখানে প্রকাশ করেছেন। বলছে কুক্ষণে, কুক্ষণ মানে খারাপ সময়। কোন সময়টা খারাপ? অর্থাৎ মাইকেল
এই যে বঙ্গভূমিকে পরিত্যাগ করে মাদ্রাজে পাড়ি দিয়েছিলেন, ওই যে বঙ্গভূমিকে পরিত্যাগ করা মাইকেলের কাছে সেই সময়টা ছিল খারাপ সময়। কারণ তিনি বুঝতে পারেনি, আমরা প্রথমেই বলেছি মাইকেল নিজেকে অবোধ বলেছেন। এখানে মাইকেল বলেছেন কুক্ষণে আচরি, আমার এই খারাপ আচরণের জন্য, এই খারাপ সিদ্ধান্তের জন্য, বঙ্গভূমিকে পরিত্যাগ করার জন্য আমাকে আজকে এই বিদেশে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে। অর্থাৎ নিজের ভুলকে, আত্মসমালোচনাকে খেদোক্তির মধ্য দিয়ে এই বঙ্গভাষা কবিতায় কিন্তু প্রকাশ করেছেন। পরের লাইন, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। কাটাইনু বহুদিন, অর্থাৎ মাইকেল মধুসূদন বহুদিন মাদ্রাজে দুঃখে, কষ্টে, অনাহারে, অনিদ্রায় অতিবাহিত করেছেন। অনেকটি দিন, অনেক বছর তিনি অতিবাহিত করতে হয়েছে। তাই বলছে কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অর্থাৎ সুখকে বিসর্জন দিয়ে, সুখকে পরিহার করে, পরিত্যাগ করে বহুদিন তাকে বিদেশি ভাষার প্রতি আনুগত্য দেখাতে গিয়ে তা কিন্তু অতিবাহিত করতে হয়েছে। পরের লাইন বলছে অনিদ্রায় অনাহারে সপিকায় মন। অনিদ্রায় অনাহারে, অর্থাৎ কবি বিদেশে পরিভ্রমণ করে অনাহারে অনিদ্রায় তাকে কাটাতে হয়েছে। কায় মন, কায় মানে দেহ, মন মানে মন, অর্থাৎ আমাদের যে দেহ এবং মন অনিদ্রায় অনাহারে কাটাতে হয়েছে। আমাদের দেখো, আমরা অনেক সময় বলি অনাহার কিন্তু শুধুমাত্র দেহের খাবার নয়, অনাহার কিন্তু মনেরও খাবার একটা। মন যদি খাবার না পায়, অর্থাৎ মনের যদি উপযুক্ত পরিবেশ না থাকে, তাহলে মনও অনাহার থাকে। কবি মাইকেল কিন্তু সে মন এবং দেহ উভয়ের অনাহারের কথা বলেছেন। অর্থাৎ বিদেশে গিয়ে বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে তিনি কিন্তু সুনাম, যশ, খ্যাতি কিন্তু অর্জন করতে পারেনি। আমরা জানি মাইকেল তিনি ইংরেজি কাব্য লিখেছিলেন, দ্য ক্যাপটিভ লেডি, দ্য ভিশন অফ দ্য পাস্ট লিখেছিলেন মাদ্রাজে, কিন্তু সুনাম, যশ, খ্যাতি কিন্তু অর্জন করতে পারেনি। এরপর কি বলেছে, মজিনু বিফল তবে অবরেণ্য বরি। মজিনু বিফল তপে অবরেণ্য বরি। অবরেণ্য কথার অর্থ হলো যা বরণীয় নয়, যাকে বরণ করা উচিত নয়। মাইকেল বাংলা ভাষার প্রতি অবহেলা জ্ঞাপন করে ইংরেজি ভাষার প্রতি আনুগত্য প্রদর্শন করেছিল। অর্থাৎ যে ইংরেজি ভাষাকে আমাদের বরণ করা উচিত ছিল না মাইকেলের, তিনি কি করেছিলেন, সে অবরেণ্য ভাষাকেই বরণ করেছিলেন। তাই বলেছে অবরেণ্য বরি, অর্থাৎ যা বরণীয় নয় তাকেই মাইকেল কি করেছিলেন, বরণ করে নিয়েছিলেন। তাই তিনি বিফল হয়েছেন। তাই বলছেন যে মজিনু বিফল তবে অবরেণ্য বরি। কেলিনু শৈবালে ভুলি কমল কানন। কেলিনু মানে খেলা করা, শৈবালে অর্থাৎ বিদেশে ইংরেজি ভাষার মোহে আকৃষ্ট হয়ে, বলছে ভুলি কমল কানন, অর্থাৎ পদ্মের বাগান, কমল কানন পরিত্যাগ করে, অর্থাৎ বঙ্গভূমি, বঙ্গভাষা পরিত্যাগ করে তিনি খেলা করেছেন শৈবালে, অর্থাৎ বিদেশে ইংরেজি ভাষার মোহে আকৃষ্ট হয়ে। এই যে আমরা প্রথম 8 লাইন অর্থাৎ অষ্টক পেলাম, এই অষ্টকের মধ্য দিয়ে তিনি মাইকেল তার নিজের জীবনের আত্মসমালোচনাকে তুলে ধরেছেন। আমরা প্রথমেই বলেছিলাম সনেটের দুটো পার্ট, অষ্টক এবং শতক। অষ্টকের মধ্য দিয়ে কবির মনের ভাবনাকে, বিবৃতিকে উপস্থাপন করেন, এবং শতকের মধ্য দিয়ে তার পরিণাম, ফলশ্রুতিকে দেখানো হয়। চলো এবার আমরা তাহলে শতকটা দেখি, শতকে কি পরিণাম আমরা পাব। বলছে স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে। কুললক্ষ্মী, এই কুললক্ষ্মী কিন্তু কোনো পৌরাণিক দেবী নয়। এই কুললক্ষ্মী হলো
কাব্যের দেবী, অর্থাৎ একান্তই কবির এটা কাল্পনিক দেবী, যা পৌরাণিক কাহিনীতে নেই। ইংরেজিতে একটি কথা আছে, মিউজ, অর্থাৎ কাব্যলক্ষ্মী, অর্থাৎ কবিদের কবিত্বে অনুপ্রেরণা করেন যে লক্ষ্মী, যে দেবী, তাকে আমরা বলি কুললক্ষ্মী, অর্থাৎ কাব্যলক্ষ্মী। মাইকেল সেখানেই সেই দেবীকেই, তার কল্পনাতীত দেবীকেই কুললক্ষ্মী বলেছেন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, অর্থাৎ মাইকেলকে সঠিক পথের দিশা দেখিয়েছেন দেবী কুললক্ষ্মী। কবির স্বপনে জাগরিত হয়েছেন কুললক্ষ্মী এবং বলে দিয়েছেন, ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, অর্থাৎ ওরে বাছা বলে সম্বোধন করেছেন মাইকেল মধুসূদনকে। কে সম্বোধন করেছেন? দেবী কুললক্ষ্মী মাইকেল মধুসূদনকে ওরে বাছা বলে সম্বোধন করে বলেছেন, মাতৃকোষে রতনের রাজি, অর্থাৎ বঙ্গভূমি, বঙ্গভাষা, বাংলাদেশ, যেখানে রত্ন সমতুল্য সংস্কৃতি, ঐতিহ্য, কালচার সমস্ত কিছু রয়েছে, এ ভিখিরি দশা তবে কেন তোর আজি। তাহলে বলছে যে বঙ্গদেশে এত শিক্ষা, সংস্কৃতি, রত্ন ভান্ডার, মণিমাণিক্য তুল্য সংস্কৃতি রয়েছে, তাহলে তোর কেন এই ভিখিরির দশা? কেন তবে আজি এই বিদেশে এই ভিখিরি ভাবে জীবন যাপন করতে হচ্ছে, বিদেশি ভাষার প্রতি আনুগত্য প্রদর্শন করে? যা ফিরি, তাই কুললক্ষ্মী মাইকেল মধুসূদনকে বলেছেন, যা ফিরি, অর্থাৎ তুই ফিরে যা। অজ্ঞান তুই, অর্থাৎ তুই অজ্ঞান, তুই কিছু বুঝিসনি। অর্থাৎ কবি মাইকেলকে অজ্ঞান বলেছেন দেবী কুললক্ষ্মী। বলছে, যা ফিরি, অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে। অর্থাৎ কুললক্ষ্মী তাকে সঠিক পথের দিশা দেখিয়েছেন। বলছে, যা ফিরে, তুই ঘরে ফিরে যা, অর্থাৎ তুই বঙ্গদেশে ফিরে যা, বাংলায় সাহিত্য রচনা কর, বাংলার শিক্ষা, সংস্কৃতি, কালচার নিয়ে সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরার স্বপ্ন দেখিয়েছেন দেবী কুললক্ষ্মী। পাইলাম আজ্ঞা, তাই মাইকেল বলছেন, আমি এই আজ্ঞা পেয়ে, দেবী কুললক্ষ্মীর আজ্ঞা পেয়ে আমি সুখী। বলছে, সুখে পাইলাম কালে, অর্থাৎ আমি ধীরে ধীরে পেয়েছি। মাতৃভাষা রূপে খনি পূর্ণ মণিজালে, অর্থাৎ মাতৃভাষা যে শিক্ষা সংস্কৃতির যে একটা খনি, একটা মুক্তা জাল, মণি মুক্তা জাল, সেটা আমি ধীরে ধীরে অনুভব করতে পেরেছি। এইভাবে শতকের মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত তার পরিণামের কথা ব্যক্ত করেছেন। তাহলে আমরা সনেট বা চতুর্দশপদী কবিতায় অষ্টক এবং শতকের মধ্য দিয়ে বঙ্গভাষা কবিতাটি বঙ্গভূমির প্রতি যে প্রেক্ষাপট সুনিপুণভাবে কিন্তু তুলে ধরেছেন। এখান থেকে তোমাদের একটাই বড় প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, যে বঙ্গভাষা কবিতাটিকে কি আত্মসমালোচনার ফসল বলা যায়? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 12 নম্বরের জন্য। এই বঙ্গভাষা কবিতা থেকে এই 12 নম্বরের প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে। এছাড়াও কবিতার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ ধরে ধরে যদি তোমরা পড়ো, তাহলে এখান থেকে 2 নম্বরের এবং 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবে। তবে আজকে এখানেই বঙ্গভাষা কবিতাটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।